পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরেছে বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ। যুক্তরাষ্ট্রের জবাব না পেয়ে নিশ্চুপ বিএনপি, বললেন ওবায়দুল কাদের। বিদেশিদের প্রভুত্ব নয়, বন্ধুত্ব চায় আওয়ামী লীগ। আবারও বাড়ছে বিদ্যুতের দাম, প্রতি ইউনিট 70 পয়সা পর্যন্ত, মার্চের প্রথম সপ্তাহে কার্যকর। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে 15% আয়কর দিতে হবে, রায় আপিল বিভাগের। আগের সব পাওনা পরিশোধের নির্দেশ। এবং কুমিল্লা ময়মনসিংহ সিটি নির্বাচনের প্রচার তুঙ্গে, ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজমিউ পাজাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরেছে, তাই দেশ ও মানুষের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালন এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে বাংলাদেশ পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ প্রতিপাদ্যে শুরু হলো পুলিশ সপ্তাহ 2024। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেডে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথিকে বরণ করেন পুলিশ মহাপরিদর্শক। সারা দেশের পুলিশ ইউনিটগুলোর কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের মনোমুগ্ধকর প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিস্বরূপ 400 জন পুলিশ সদস্য ভূষিত হন বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম পদকে। তাদেরকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে স্মরণ করেন 71-এ রাজারবাগে প্রথম প্রতিরোধ যুদ্ধ ও পুলিশের আত্মত্যাগ। পুলিশ ও জনগণের বন্ধুত্বের মিথস্ক্রিয়ায় পারস্পরিক আস্থা তৈরি হয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়ে সকলের আগে আশ্রয় খোঁজে পুলিশের কাছে। কাজে পুলিশ জনগণের বন্ধু, এটা সবসময় চলে আসছে এবং সেটাই প্রতিষ্ঠা করা একান্তভাবে দরকার। সে কারণে আমি মনে করি আমাদের পুলিশ বাহিনী তাদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, দক্ষতা ও নিরপেক্ষতা, ত্যাগ, বীরত্ব, দেশপ্রেমে, মানবীয় মূল্যবোধ নিয়েই জনগণের সেবা করবে। বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাস ও অরাজকতায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষ ও সম্পদ রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। এখানে ককটেল মারা, হাসপাতালে আক্রমণ করা, অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া, গাড়ি পুড়িয়ে ফেলা, সেই ধরনের ঘটনাও ওই জামাত বিএনপি সন্ত্রাসীরা করেছে, তাদের নেতারা করেছে। তবে আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে এই অবস্থা মোকাবেলা করেছেন। সেজন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা যে ধৈর্য দেখিয়েছেন। আধুনিক, অধিকতর দক্ষ, পেশাদার, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের স্মার্ট সংগঠন হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীকে গড়ে তোলার আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। প্রতিনিয়ত নানা ধরনের আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ বা সাইবার ক্রাইম বিভিন্ন কিছু দেখছি। তার জন্য পুলিশকেও বহুমুখী প্রশিক্ষণে প্রশিক্ষিত করে উপযুক্ত পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা বাস্তবায়ন নিয়েছি। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সক্রিয় থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। দুষ্টের দমন, শিষ্টের পালন, এটা হচ্ছে পুলিশের মূল মন্ত্র। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশানুরূপ জবাব না পেয়ে বিএনপি চুপ থাকার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদেশি বন্ধুদের কাছ থেকে বন্ধুত্ব চায়, প্রভুত্ব মেনে নেবে না আওয়ামী লীগ, এমন মন্তব্যও তার। মাহমুদ হাসানের প্রতিবেদন। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চলমান নানা ইস্যুতে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির বক্তব্য অন্ধকারের ঢিল ছোড়ার মতো, কথার সাথে বাস্তবের মিল নেই। গভর্নমেন্টের বিরুদ্ধে বলার জন্য বলতে হবে, বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে। সে কারণে এ ধরনের একটা মিথ্যাচার তারা করে গেল
এবং ফখরুল ইসলাম আলমগীর নিজেই তো জেলে ছিল, অনেক নেতাকর্মী এর মধ্যে মুক্তি পেল, নতুন করে কে অ্যারেস্ট হলো? তাহলে কথার সাথে বাস্তবের কোনো মিল নেই। বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে নীরবতা পালন করছে তারা। তারা আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চায় সেই চাওয়াটা পাওয়া হয়। সরকারের পতন, সরকারের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, এসব বিষয় কিছু তারা খুঁজে পায়নি মার্কিন প্রতিনিধি দলের বক্তব্য থেকে, সে কারণে চুপ করে থাকার কৌশলটাই বেছে নিয়েছে। বিদেশি বন্ধুদের সাথে কাজ করবে আওয়ামী লীগ, তবে প্রভুত্ব মেনে নেবে না বলেও জানান ওবায়দুল কাদের। বন্ধুর পরিবর্তে যারা প্রভুর ভূমিকা আসতে চান, সেই প্রভুর দাসত্ব আমরা মানি না। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও বাড়ছে বিদ্যুতের দাম। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 34 থেকে 70 পয়সা পর্যন্ত বাড়ছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে থেকে কার্যকর করা হবে। সচিবালয়ে একথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপু। সরকার বিদ্যুতে বছরে 43,000 কোটি টাকা ভর্তুকি দেয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা হবে। অন্যদিকে গ্যাসের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে দাম উঠানামা করবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 15% আয়কর দিতেই হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। 2011 সাল থেকে আগের সব আয়কর পরিশোধ করতে হবে বলে রায়ের পর জানান অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা 44টি আপিল নিষ্পত্তি করে বিচারপতি বোরহানউদ্দিনের নেতৃত্বে গঠিত বেঞ্চ এ রায় দেন। আরও জানাচ্ছেন শাকির আরজু। 2007 সালের 28 জুন জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদিত সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর 15% হারে আয়কর পুনর্নির্ধারণ করে 1 জুলাই থেকে কার্যকরের কথা বলা হয়। এরপর 2010 সালের 1 জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের আরেক প্রজ্ঞাপনে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবল তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজকে আয়ের উপর 15% কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে 46টি রিট করা হয় হাইকোর্টে। 46টি রিটের চূড়ান্ত শুনানি শেষে 2016 সালের 5 সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের 15% হারে আয়কর আদায়ের 2 প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে ওই 2 প্রজ্ঞাপন অনুসারে যে অর্থ আদায় করা হয়েছে তা ফেরত দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের উপর লিপ্ত আপিল করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের 44টি আপিলের শুনানি শেষে রায় দেন আপিল বিভাগ। আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আছে, সেখানে সকলের জন্য ট্যাক্সটা ধার্য করা আছে। ব্যক্তি পর্যায়ে 25% ট্যাক্স, সেই 25% থেকে ওনাদেরকে এর আগে অব্যাহতি দেওয়া হয়েছিল। এখন বলছে না, 15-র উপরে অব্যাহতি দিচ্ছে, শুধু 15% ওনাকে দিতে হবে। এখন ওনার 6-7 থেকে তো ওনার ট্যাক্স দিচ্ছেন না, ওনারা বন্ধ করে রাখছেন। এখন সব দিতে হবে। এবং ইতিমধ্যে তো আমাদের 23 সালে যে নতুন আয় আসছে, এখানে আরও পরিষ্কার করে দেওয়া। তিনি বলেন, করের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক নেই, যে এটা ট্যাক্স দিলে ছাত্রদের উপর প্রভাব পড়বে। আমরা এটা দেখালাম যে ছাত্রদের উপর না, ট্যাক্সটা আপনারা জানেন, ওনারা এখন যেটা টাকা নিচ্ছেন ছাত্রদের থেকে, এই টাকা খরচ করার পরে যদি উদ্ধৃত থাকে তখন ওনারা ওইটার উপর ট্যাক্স দেবেন। অত ছাত্রদের এটার কোনো সম্পর্ক নাই। ভ্যাট হলেও সম্পর্ক থাকতে পারে, কারণ ভ্যাটটা তো ওনারা কালেক্ট করেন, ট্যাক্সে কোনো সম্পর্ক নাই। এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত 15% কর প্রত্যাহারের জন্য কয়েকবার সরকারের কাছে দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টিদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। একইভাবে ছাত্রদের থেকে যে টাকাটা নিছেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। জমে উঠেছে 2 সিটি নির্বাচনের প্রচার। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা সিটি নির্বাচনে 4 মেয়র প্রার্থী। অপরদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরাও যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের প্রতিবেদন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটু নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রচার শুরু করেন আজ সকালে। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা। আধুনিক নগর গড়ার প্রতিশ্রুতি দেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। যেগুলো প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো অনুমোদন পাওয়ার পর সেই কাজগুলো যদি আমরা সম্পন্ন করতে পারি, ময়মনসিংহকে ইনশাল্লাহ একটা সমৃদ্ধ ময়মনসিংহ হিসেবে গড়ে তুলতে পারবো। কৃষক লীগ নেতা রেজাউল হক হরিণ প্রতীক নিয়ে নগরীর দুর্গাবাড়ি এলাকায় ভোট প্রার্থনা করেন জনগণের কাছে। লিফলেট ও পোস্টার বিতরণ করেন তার পক্ষের নেতাকর্মীরা। দেশের উন্নতি মানে প্রতিটা লোকের উন্নতি, প্রতিটা লোকের সেইভাবে তাকে বেড়ে ওঠার আমি এমিকেবল এনভায়রনমেন্ট তৈরি করব যদি আমি নগরপিতা হই। মেয়রের পাশাপাশি কাউন্সিলররাও ব্যস্ত সময় পার করছেন। কুমিল্লা সিটির উপনির্বাচনে পঞ্চম দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন 4 মেয়র প্রার্থী। কুমিল্লা শহরের দুঃখ ঘোচাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে কুশিকের সাবেক মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। নগরীর রেসকোর্স এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। 2 বছর তৃতীয় বছর মাথায় এই কুমিল্লায় রাজনৈতিক কারণে আমি আটকে গেছি, আমি এটা কেসে বলে গেছি, আমি সম্পূর্ণ করতে পারছি না। অপরদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা নগরীর কাপ্তান বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তরুণ ভোটারদের জন্য আমি বলবো যে তারুণ্যের সকল ভোট উন্নয়নের পক্ষে হোক। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মেয়র প্রার্থী নুরুর রহমান মাহমুদ হাতি প্রতীক নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন। সারা শহরে আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। কুমিল্লার মানুষের কাছে আজকে আপনাদের মাধ্যমে আমি বিচার দিতে চাই, পোস্টার ছিঁড়ে কুমিল্লার মানুষের হৃদয় থেকে আমার নাম মোছা যাবে না। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজামউদ্দিন কায়সার নগরীর 25 নম্বর ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন। স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় লোকজন, আমি যে জায়গায় যাচ্ছি দেখেন এখানে যারাই আছে সবাই স্থানীয় লোকজন। ময়মনসিংহ ও কুমিল্লায় ভোট হবে আগামী 9 মার্চ। রত্না সামান, 21 টেলিভিশন। বৈদেশিক বাণিজ্য এখন অনেক বেশি চ্যালেঞ্জিং, প্রতিযোগিতামূলক এবং জ্ঞান ও নীতিমালা ভিত্তিক। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে ছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, বস্ত্রখাত শুধু 85% বৈদেশিক আয়েরই উৎস নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1 কোটি মানুষের কর্মসংস্থানও করেছে। এই শিল্পকে প্রতিযোগিতা সক্ষম, নিরাপদ ও যুগোপযোগী করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। তবে বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে শুধুমাত্র পোশাক খাতের উপর নির্ভরশীল না থেকে পণ্য ও বাজারের বহুমুখীকরণের তাগিদ দেন তিনি। কয়েকটি পণ্যের উপর নির্ভর না করে রপ্তানির ঝুড়িতে পণ্যের সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি রপ্তানি গন্তব্যও বাড়াতে হবে। গুটি কয়েক দেশের উপর নির্ভর না করে বিশ্বের সম্ভাব্য সকল স্থানে আমাদের রপ্তানি পণ্যের বাজারকে ছড়িয়ে দিতে হবে। এ ব্যাপারে আমাদের কূটনৈতিক মিশনগুলোকে কাজে লাগাতে হবে। বাংলাদেশে উন্নয়নযোগ্য দেখাতে এবার কূটনীতিকদের চট্টগ্রাম ও কক্সবাজার ঘুরিয়ে দেখালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে করে বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে ধারণা পাবে বন্ধু দেশের প্রতিনিধিরা, এমনটাই মত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। তিনি বলেন, এতে করে দেশের ইতিবাচক ব্র্যান্ডিং গতি পাবে। সহকর্মীদের সহায়তায় আরও বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 24 দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান সহ 34 কূটনৈতিক চট্টগ্রামে। নিজ চোখে দেখলেন দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে টানেল। কর্ণফুলী টানেলের মতো প্রকল্পের বাস্তবায়নে সামর্থ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয় বন্ধুরাষ্ট্রের প্রতিনিধিদের। কূটনৈতিকদের বক্তব্যেও পাওয়া গেল এর আভাস। চট্টগ্রাম থেকে ট্রেনে চেপে এবার গন্তব্য পর্যটন নগরী কক্সবাজারে। সেখানে ঝিনুক স্টেশন ঘুরে দেখলেন অতিথিরা। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এসব উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নযজ্ঞের গল্পের বার্তা পৌঁছে দেবে বিশ্বময়। অসাধারণ উন্নয়ন, যেগুলো মানুষ আজ থেকে 15-20 বছর আগে কল্পনাও করেনি, সেগুলো আজকে বাস্তব এবং সেই বাস্তবতা তারা আজকে নিজের চোখে দেখছেন।
শুধু উন্নয়ন প্রকল্প নয়, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের কিছুটা ধারণা পাবে কূটনৈতিকরা। আমাদের জাতির সামর্থ্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞ এবং দেশকে তারা ভালোভাবে জানতে পারছেন এবং দেশকে জানার মাধ্যমে তারা তাদের দেশে সেই বার্তা পৌঁছে। এর আগে বহুবার কক্সবাজারের এই বন্ধুরাষ্ট্রের প্রতিনিধিরা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ক্যাম্প দেখেছেন। এ সফরে এসব মানুষের জন্য কিছু করবার আহ্বান জানানো হয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন। রাজধানীতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠছে ব্যাটারি চালিত রিকশা। আদালতের নির্দেশে আইন করে বন্ধ করার কথা থাকলেও ভিআইপি সড়ক সহ পুরো মহানগরী দাপিয়ে বেড়াচ্ছে এসব রিকশা। ঠিক কতটি রিকশা আছে রাজধানীতে তার নেই কোনো সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন এটি বন্ধ করতে শুধু অভিযান পরিচালনা নয়, দরকার আমদানির পাশাপাশি চার্জিং স্টেশনগুলো বন্ধ করা। মাহমুদ হাসানের প্রতিবেদন। 3 চাকার প্রাচীন রিকশায় মোটর স্থাপন করে রাজধানীর বিভিন্ন সড়ক সদর্পে বিচারণ। প্রতিদিনই ঘটছে অসংখ্য দুর্ঘটনা। ব্যাটারি চালিত এসব রিকশা আদালত অবৈধ ঘোষণা করেছে, তারপরও বন্ধ করা যাচ্ছে না চলাচল। সড়ক, মহাসড়ক, এমনকি ভিআইপি সড়কও তাপিয়ে বেড়াতে দেখা যায় এই যানকে। সড়কে এই যান ঝুঁকি বাড়াচ্ছে। দুর্ঘটনার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যাটারি চালিত রিকশাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অবকাঠামোটাই এমন যে স্পিডে চলে কিন্তু তার ব্রেকিং সিস্টেমটা নাই। ডানে বামে যাওয়ার জন্য যে এরকম একটা তার সাপোর্ট বা ইন্ডিকেটর প্রয়োজন সেরকম কিছু কিন্তু সেখানে নেই। ফলে রাতের বেলা বা অন্য কোনো সময় গতিটা মানুষ বুঝতে পারে না। একটা রিকশাকে দেখে কিন্তু গতিটা যেহেতু তার বেশি, তাই দেখা যাচ্ছে সে নিজে যেমন উল্টে পড়ে যাচ্ছে মোড় ঘুরতে গিয়ে, অন্য কেউ কনফিউজ করছে। আর পরোক্ষভাবে দেখা যাচ্ছে এই যানবাহনগুলো যখন ডানে বামে আচমকা মোড় নেয়, দেখো অন্য গাড়ির জন্য সেটা বিভ্রান্তি সৃষ্টি করে এবং দুর্ঘটনা ঘটায়। সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকলেও এইসব রিকশার সঠিক পরিসংখ্যান তাদের কাছে নেই। ট্রাফিক পুলিশ বলছে চোখ ফাঁকি দিয়ে সড়কে উঠে আসলে এসব যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নৌলিগুলির মুখে দিয়ে রিকশা বাড়ার প্রবণতা, সাইড রোডগুলো দিয়ে রিকশা চলাচলের প্রবণতা, এক পাশ দিয়ে আরেক পাশে হওয়ার প্রবণতা, এই ধরনের প্রবণতা। আর পাশাপাশি আপনি দেখছেন যে আমাদের মেইন রাস্তার পাশেই বাজার আছে বা বিভিন্ন ধরনের এরকম ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলোতে রিকশা একটা প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ আমাদের ট্রাফিক পুলিশ থাকে, ট্রাফিক পুলিশের সামনে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকি। এর যদি দুটো একটা গাড়ি চলেও আসে, আমি এদেরকে আটক করি, এদেরকে ডাম্পিং করি, অনেক সময় আমরা ব্যাটারি খুলে রেখে দিই। রিকশাগুলোর উৎস বন্ধে সদিচ্ছার প্রয়োজন বলে মত দেন বিশেষজ্ঞরা। এই চার্জিং স্টেশন বন্ধ হলে এই গাড়িগুলো কিন্তু রাস্তা থেকে আস্তে সরে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে পার্টসগুলো আমদানি করা হয়, সেখানে যদি আমরা রেস্ট্রিকশন করতে পারি তাহলে দেখা যাবে অনেকটুকুই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। এবং এখানে গ্যারেজগুলোতে যদি অভিযান পরিচালনা করা হয়, বন্ধ করা হয়, আমরা এর কমাতে পারবো। কিন্তু রাস্তায় বিচ্ছিন্নভাবে এদেরকে ধরে বা সরিয়ে কিন্তু আসলে সমস্যার সমাধান করা সম্ভব না। একই সঙ্গে এসব যানে চলাচলকারী যাত্রীদের সচেতন হবার আহ্বান তাদের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিএসবি ক্যামব্রিয়ান বইমেলা প্রতিদিন। সরাসরি চলে যাচ্ছি বইমেলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন, যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, মেলা তো একেবারেই শেষের দিকে, পাঠক লেখকদের ভিড় কেমন দেখছেন, বেচা বিক্রি কেমন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাজনুফা, আপনি ঠিকই বলেছেন যে মেলায় কিন্তু একটা ভাঙনের সুর, বিষাদের সুর এই মুহূর্তে শুনতে পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে পাঠক ক্রেতা যারা আছেন তাদের মধ্যেও সেই যে বিচ্ছেদের একটা টান সেটি কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তারা বই কিনছেন, তাদের পছন্দের যে বই সেই তালিকা ধরে ধরে তারা শেষ মুহূর্তে ছোটাছুটিতেই ব্যস্ত আছেন। কারণ এত বিশাল পরিসরের এই মেলা এবং 1000-এর মতো স্টল প্যাভিলিয়ন নিয়ে এই যে বিশাল সমাহার, সেই সমাহার যেমন তেমনই আসলে মেলা অঙ্গনের যে পরিধি সেটাও 15 লক্ষ বর্গফুট। তো সেই জায়গাটায় আসলে পাঠক ক্রেতা দর্শনার্থীদের একটা উপচে পড়া ভিড় আছে, সেটা স্বাভাবিক। তবে এখন যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে যেহেতু শেষ মুহূর্ত, তাদের
পছন্দের সেই তালিকাগুলি মিলিয়ে বই কেনার পাশাপাশি একটা গুঞ্জনেও তারা আশঙ্কিত। সেই আশঙ্কাটা আসলে প্রকাশকদের মধ্যেও, কবি, লেখক, শিল্পী, সাহিত্যিক যারা আছেন তাদের মধ্যেও, সেটি হচ্ছে যে বইমেলা আগামীবার থেকে এই সোহরাওয়ার্দী প্রাঙ্গণে অনুষ্ঠিত না হবার যে একটা আশঙ্কা, সেই আশঙ্কাটা আসলে দানা বাঁধছে সবার মধ্যে। যে যদি এখানে না হয়, এখানেই দেখেন ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত সেই শহীদ মিনার, সেখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি প্রাঙ্গণ, সব কিছু মিলে এই যে অঞ্চলটা, এটাকে কালচারাল একটা হাব বলা হয়, এখানেই বইমেলাটি হয়ে আসছে। সেটা যদি আগামী বছর থেকে না হয়, তাহলে এই ঐতিহ্য হারাবার পাশাপাশি বইমেলার যে স্বাতন্ত্র সক্রিয় বৈশিষ্ট্য আছে সেটিও ম্লান হয়ে যাবে। অর্থাৎ বইমেলা আর বইমেলা থাকবে না, এই একটা আশঙ্কা আছে। কবি, লেখক, শিল্পী, সাহিত্যিকরা তারা সোচ্চার যেন মেলাটা এখানেই সমবেত করা যায় বা অনুষ্ঠিত করা যায়। একই সঙ্গে আপনাকে আরেকটা বিষয় জানাবো, সেটি হচ্ছে যেহেতু দীর্ঘ পরিসরের মেলা, অনেক স্টল প্যাভিলিয়নের মেলা, প্রকাশকদের একটা লক্ষ্যমাত্রা ছিল, সেটি নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে সেই লক্ষ্যটা তারা পৌঁছাতে না পারলেও তারা অসন্তুষ্ট নন, তারা সন্তুষ্ট। নানাবিধভাবেই এই মেলাটা তাদের ব্যবসা, একই সঙ্গে শিল্পর যে একটা সোপান আছে, সেই সোপানের অগ্রযাত্রাটাকে অব্যাহত রাখবে। সব কিছু মিলে বইমেলা এখন প্রকৃত পাঠকদের ভিড় ওই অর্থে নেই যেটি অন্যান্য সময় অর্থাৎ মাঝামাঝি সময় দেখা যেত, সেটি নেই। তবে এখন যাদের ভিড় আছে সেটি প্রকৃত পাঠক এবং ক্রেতাদেরই ভিড়। তাজনু ভাই, এই ছিল বইমেলার ২৭তম দিনে সোহরাওয়ার্দী প্রাঙ্গণ থেকে আমার কাছে বইমেলার সর্বশেষ পরিস্থিতি। তাজনু ভাই। আদিত্য, ধন্যবাদ আপনাকে। বইমেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আদিত্য মামুন। ২.৫ বছরেও শেষ হয়নি মাত্র ৯.৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সড়কটির নির্মাণ ১ বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারের অবহেলায় কাজ চলছে ঢিমেতালে। কাজ ফেলে রাখায় ধুলোবালিতে দূষণ বাড়ছে। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সড়কটির উন্নয়ন ও সম্প্রসারণ কাজ চলছে ২.৫ বছর ধরে। ঢিমেতালের কাজে ধুলোবালির দূষণে দুর্ভোগ বেড়েছে। গোয়ালন্দের উজানচর জিসি থেকে উত্তর দৌলতদিয়া ৯.৫ কিলোমিটারের সড়কটির উন্নয়ন ও সম্প্রসারণ কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ইটের খোয়া উঠে রাস্তায় চলাচলরত যানবাহনের ক্ষতি হচ্ছে। ধুলার দূষণে সড়কের আশপাশের বাসিন্দা, যাত্রী ও চালকেরা পড়ছেন দুর্ভোগে। বৃষ্টির দিনে আমাদের পানি বাজে, অনেক গাড়ি, যানবাহন, আসার খেয়ে জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির চাকা খুলে যায়, অনেক ধুলা বাড়িতে থাকা যায় না। গত ৩ বছর যাবত এই রাস্তার কাজ শুরু হয়, এ পর্যন্ত রাস্তার কোনো উন্নয়নের যে সমাপ্তির কোনো অগ্রগতি আমরা দেখতেছি না। দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কাজ শেষ করার দাবি যাত্রী ও চালকদের। আমাদের শ্বাসকষ্ট নেওয়া কষ্ট মনে করি, এই ধুলায় দ্রুত গতিতে এই কাজ করে দিলে পরে আমাদের এই সমস্যাগুলো নিরসন হইতো। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করতে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ঠিকাদার কার্পেটিং এর জন্য প্রিপারেশন নিতে একটু সময় লাগতেছে, এই জন্য কাজটা একটু দেরি হচ্ছে। তো আমরা আশা করি খুব দ্রুতই এটা কার্পেটিং শেষ করে জনদুর্ভোগ লাঘব করতে সক্ষম হব। ৯.৫ কিলোমিটার সড়কের সম্প্রসারণ কাজের খরচ ধরা হয়েছে ১৩,৪৮,৩৬,০০০ টাকা। রত্না সামান, ২১শে টেলিভিশন। বাংলাদেশে সফররত ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাথে কুশল বিনিময় করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বাংলাদেশে সফরের জন্য ভারতীয় বিমান প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বাংলাদেশ ও ভারতের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এরপর সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ভারতের বিমান বাহিনী প্রধান। নৌবাহিনী প্রধানের সাথেও সাক্ষাৎ করেন তিনি। এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনী সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিবেক রাম।
পেশাদার বক্সিংকে দেশব্যাপী ছড়িয়ে দিতে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত সেমিনারে প্রফেশনাল বক্সিংয়ের নানান দিক তুলে ধরেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজাউনুজ্জামান রাজীব ও সাধারণ সম্পাদক সামন হোসেন। এই সময় বক্তারা জানান, বক্সারদের আর্থিক জীবনে নিশ্চয়তা তৈরিতে ইতিমধ্যে 600 বক্সারকে প্রশিক্ষণের আওতায় এনেছেন তারা। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলেও জানান। আমরা পাশে ছিলাম, এবারও বাংলাদেশ বক্সিং খেলাটার নিয়ম জানানো, খেলাটা সম্পর্কে যাতে রিপোর্ট করতে আমাদের সুবিধা হয়, তাহলে রিপোর্ট করতে সঠিকভাবে করা যাবে। যেটা শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরেছে বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ। যুক্তরাষ্ট্রের জবাব না পেয়ে নিশ্চুপ বিএনপি বললেন ওবায়দুল কাদের। বিদেশিদের প্রভুত্ব নয়, বন্ধুত্ব চায় আওয়ামী লীগ। আবারও বাড়ছে বিদ্যুতের দাম, প্রতি ইউনিট 70 পয়সা পর্যন্ত, মার্চের প্রথম সপ্তাহে কার্যকর। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে 15% আয়কর দিতেই হবে, রায় আপিল বিভাগের। আগের সব পাওনা পরিশোধের নির্দেশ। কুমিল্লা ময়মনসিংহ সিটি নির্বাচনের প্রচার তুঙ্গে, ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল সবাইকে।